ডাব্লিউডাব্লিউই হঠাৎ করেই অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এই সবেমাত্র ব্যাকল্যাশ গেল। আর এরপর 24শে মে, মানে আমাদের ভারতে যেটা হবে 25শে মে, তখনই দিয়ে দিয়েছে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। আর তারপর তার কয়েকদিন পরেই জুন মাসের 7 তারিখে, মানে ভারতে যেটা হবে জুন মাসের 8 তারিখে, মানি ইন দ্য ব্যাংক। মানে ডাব্লিউডাব্লিউই দেখতে দেখতে ব্যস্ততা একটু বেশিই বেড়ে গেছে, আর সেই কারণেই হয়তো রকে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে ডাব্লিউডাব্লিউইর। যাই হোক, নেক্সট উইক থেকে তো ডাব্লিউডাব্লিউই মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফিকেশন ম্যাচগুলো শুরু হয়ে যাবে, তো নেক্সট উইক থেকে মজা আসতে চলেছে। কিন্তু আজকে পুরো তো বলবো না একদম সেরা ছিল, কিন্তু কিছু ফান সেগমেন্ট ছিল যেটা আজকে রকে দেখার মতো বানিয়ে দিয়েছে। তো সেইগুলো নিয়েই কথা হবে এই ভিডিওতে। আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টের কার্ডও দেখতে দেখতে বেশ ভালো শেপ নিয়ে নিয়েছে। তো সেটাই কি হলো সেটা নিয়েও একটু আলোচনা করা যাবে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজ আমরা দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে দেখতে পাই, যেখানে সিএম পাঙ্ক বেসিক্যালি আজকে নিজের দোষ স্বীকার করতে এসেছিল। সিএম পাঙ্ক এটা বলে যে যখন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে এসেছিল তখনই জেউসও সিএম পাঙ্ককে পল হেমনের নামে সতর্ক করেছিল যে লোকটা খুব একটা সুবিধার না। কিন্তু আমাদের সিএম পাঙ্ক সেটা শোনেনি। সিএম পাঙ্ক ভেবেছিল যে অনেক বছর কেটে গেছে, পল হেমান আমাকে অনেক বছর আগে বিট্রে করেছিল, কিন্তু এখন এত বছর কেটে যাওয়ার পর আমি যেমন একটা ম্যাচিওর ম্যান হয়ে গেছি, পল হেমানও নিশ্চয়ই অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, তো সে আর এইসব কিছু করবে না। কিন্তু আলটিমেটলি পল হেমান আবার সিএম পাঙ্ককে বিট্রে করলো। মানে সিএম পাঙ্ক পল হেমানের নামে পুরোপুরি ভুল ভেবেছিল। আর এটা তো স্বাভাবিক, সবাই ম্যাচিওর হতে পারে না, কেউ কেউ সবসময় অন্ধকারেই ডুবে থাকতে ভালোবাসে। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি এখন, কারণ দেখতেই পাচ্ছি কতজন অন্ধকারে ডুবে আছে এই মুহূর্তে। যাই হোক, সেটা অন্য টপিক। কিন্তু তারপর সিএম পাঙ্ক বলে যে সিএম পাঙ্ক পল হেমানকে যেটা করবে এরপর, তো পল হেমান যদি এরপর সিএম পাঙ্ককে এক্সপ্লেন না করে যে পল হেমান এটা কেন করেছে, তো সিএম পাঙ্ক তো পল হেমানকে এমনি ছাড়বে না। সিএম পাঙ্ক পল হেমানকে ডেকে বলে যে তুই এখানে আয়, আমাকে এক্সপ্লেন কর, আর তুই তোর ওয়ার্ডগুলোকে ঠিক মতো বেছে বলিস, কারণ এইগুলোই হতে চলেছে তোর লাস্ট ওয়ার্ড। তাছাড়া আমরা এটাও দেখেছিলাম যে এইসব কথা বলতে বলতেই মাঝখান থেকে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে পল হেমান ইন্টারফেয়ার করতে এসেছিল, কিন্তু আজকে লিটারালি পল হেমানকে পেঙ্গুইন বলে ডাকে সিএম পাঙ্ক। আর বলে যে সিএম পাঙ্ক পল হেমানের গলাটাকে এতটাই জোরে চেপে ধরবে যাতে তার চোখ বাইরে বেরিয়ে আসে। তো তারপর পল হেমন তো খুব রেগে ফেগে বেরায় যেন কি না কি করে ফেলবে, কিন্তু আলটিমেটলি কিছু করে না, কারণ পেছন থেকে সেথ রলিন্স আর ব্রন ব্রেকার চলে আসে। আজকে সেথ রলিন্স পুরো আমার মনের কথাটা বলেছে, কারণ সেথ রলিন্স তারপর সিএম পাঙ্ককে বলে যে তুই পল হেমনকে দোষ দিচ্ছিস, কিন্তু দোষটা আসলে তোর, কারণ তুই পল হেমনকে বেস্ট ফ্রেন্ড বলতিস, আর রোড টু রেসেলমেনিয়ায় তুই কিনা পল হেমনের লাইফকে হেল করে রেখেছিলি। আর কথাটা সত্যি, কারণ আমরা যদি পুরো রোড টু রেসেলমেনিয়াকে মনে করে দেখি, তাহলে সেইখানে আমরা দেখতে পেয়েছি যে পল হেমনকে কিন্তু অ্যাকচুয়ালি সিএম পাঙ্কই ফাঁসিয়ে দিয়েছিল, যখন সে তার ফেভার চেয়েছিল আর পল হেমনকে নিজের কাছে রাখতে চেয়েছিল তার ট্রাইবাল চিফের কাছ থেকে আলাদা করে। তো অ্যাকচুয়ালি কিন্তু পল হেমনকে মানে ফাঁসিয়েছিল সিএম পাঙ্কই। তো সিএম পাঙ্কের সাথে পল হেমন যেটা করেছে সেটা একবারের জন্য মেনে নেওয়া যায়, কিন্তু পল হেমনের তো প্ল্যানই আলাদা ছিল, আর এখন সেটা পল হেমন কী করছে দেখাই যাচ্ছে। তো এইসব ছাড়াও আজকে সেথ রলিন্স সিএম পাঙ্ককে আরও বলে যে সিএম পাঙ্ককে দেখে সেথ রলিন্স যত ভাবে যে ঠিক আছে আমি একে আর এর থেকে বেশি ঘৃণা করব না, কিন্তু তারপরও সিএম পাঙ্ক তাকে একটা নতুন কারণ দিয়ে দেয়। আর এরপর সে সিএম পাঙ্ককে একটু সতর্ক থাকতে বলে, কারণ সিএম পাঙ্ক যদি এরপর বেশি বাড়াবাড়ি করে তাহলে সিএম পাঙ্ককে তার শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সিএম পাঙ্কও তো চুপ করে বসে থাকার লোক না। তার ফলে কি হয়, তার ফলে আজকে সিএম পাঙ্কের উপর সেথ রলিন্স ব্রন ব্রেকারকে ছেড়ে দেয়। আর ব্রন ব্রেকারকে দেখেই এখন মনে হয় যে ব্রন ব্রেকার সবসময় একটা হিংস্র পশুর মতো সবসময় তৈরি থাকে, যখনই সুযোগ পায় হামলে পড়ে। তো ব্রন ব্রেকার রিংয়ে যায়, আর আমরা দেখতে পাই ব্রন ব্রেকার আর সিএম পাঙ্কের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে যায়, আর সেখানে ব্রন ব্রেকারকে সাহায্য করতে সেথ রলিন্সও টপকে পড়ে। তো আমরা কিছুক্ষণ ধরে দেখি যে সেথ রলিন্স আর ব্রন ব্রেকার মিলে সিএম পাঙ্ককে মারে, তারপর সেখানে সিএম পাঙ্ককে বাঁচাতে চলে আসে স্যামি জেন। তো স্যামি জেন কিছুক্ষণের জন্য সিএম পাঙ্ককে বাঁচিয়ে নিল, তারপর আমরা দেখতে পাই ব্রন ব্রেকার স্যামি জেনের উপর অ্যাটাক করে দেয়, তারপর স্যামি জেনকেও তারা মেরে ধরে সাইড করে দেয়, আর তারপর সিএম পাঙ্ককে একটা চিয়ার শট মারতে যায় সেথ রলিন্স, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ককে বাঁচাতে আসে
জে উসো মানে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবার জে উসোরও আলাদাই স্টোরি চলছে। অ্যাকচুয়ালি তার স্যাটারডে নাইটস মেন ইভেন্টে ম্যাচ হবে লোগান পলের সাথে, কিন্তু লোগান পলকে কোথাও দেখাই যাচ্ছে না। লোগান পল বাদে বাকি সবার সাথে জে উসো নিজের স্টোরি চালিয়ে রেখেছে, কারণ এরপরেও জে উসোর একটা সেগমেন্ট আসবে যেটা নিয়ে একটু পরে কথা বলছি। তো আমরা দেখতে পাই যখন 3-on-2 পজিশন চলে আসে তখন সেথ রলিন্স বুঝতে পারে যে এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। তো তারপর আমরা দেখতে পাই যে তারা জে উসোকেও একবারের জন্য ধরাশায়ী করে দিয়েছিল, কিন্তু তারপর যখন সিএম পাঙ্ক আর স্যামি জাইন চেয়ার নিয়ে আসে তখন সেথ রলিন্স আর ব্রন ব্রেকার সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু আজকে তারপরে যেই পোজে সিএম পাঙ্ক, জে উসো আর স্যামি জাইন দাঁড়িয়ে ছিল এটা আমরা আগেও দেখেছি। মনে করো শিল্ডের ব্রেকআপের সেই রাত, যেই রাতে সেথ রলিন্স রোমান রিংসের পিঠে চেয়ার মেরেছিল, তখনও তারা ঠিক এই পজিশনেই দাঁড়িয়েছিল। তো এর থেকে আমরা কি হিন্ট পাচ্ছি? যাদের মাথায় বুদ্ধি আছে তারা অলরেডি ধরে ফেলেছো যে এখান থেকে ডাব্লিউডাব্লিউ আমাদের কি হিন্ট দিতে চাইছে। কিন্তু এখানেই গল্প থেমে থাকেনি, এরপরেও এদের গল্প কিছুটা এগিয়েছে, যেটা নিয়ে একটু পরে কথা বলা যাবে। এছাড়া চ্যাড গেবিল ভার্সেস পেন্টার মধ্যেও আমরা ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার চ্যাড গেবিল তো সবসময় এল গ্র্যান্ডে আমেরিকানোর জন্য দাঁড়াতে প্রস্তুত, কারণ এল গ্র্যান্ডে আমেরিকানো কোনো দোষ করলে চ্যাড গেবিল সবসময় তার মাসুল ওঠাতে প্রস্তুত। কারণ যখন দুজনই সেম টাইপের হয় তখন একজনকে কিছু বললে আরেকজনের গায়ে লাগাটা স্বাভাবিক। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যাই হোক, কিন্তু চ্যাড গেবিলের তো লুচাদের সাথে একটুখানি মানে যাকে বলে 36 কা আঁকড়া ওইটা আছেই। কারণ লুচাডোর সামনে এলে চ্যাড গেবিলের কী যেন একটা হয়ে যায়, চ্যাড গেবিল কোনোভাবেই ম্যাচ জিততে পারে না। তো আজকেও একটা ঠিকঠাক ম্যাচ দেওয়ার পর লাস্টে আমরা দেখতে পাই পিনটা টপ রোপ থেকে একটা ক্যানাডিয়ান ডিস্ট্রয়ার মারে, যার ফলে চ্যাড গেবিল এই ম্যাচটা হেরে যায়। কিন্তু মাস্টার গেবিল, চ্যাড গেবিল হেরে গেলেও তার শিষ্যরা মানে ক্রিড ব্রাদার্স আমেরিকান মেডে তারা আজকে জিতে গেছে, কারণ তারা আজকে ওয়ার্ল্ড রেডার্সকে হারিয়ে দিয়েছে আর হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, এতে এদের সাহায্য নিউডে অবশ্যই করেছে, কারণ নিউডে হয়তো ওয়ার্ল্ড রেডার্সদের সাথে আর কি ম্যাচ কম্পিট করে হয়তো আর ভাল লাগছে না, তাই নিউডে ভাবলো যে এবার একটু নতুন কাউকে আনা যাক, নতুন কারোর সাথে কম্পিট করা যাক। তো ওয়ার্ল্ড রেডার্সদের ম্যাচে মাঝখানে আমরা দেখতে পাই নিউডে ইন্টারফেয়ার করে, যার জন্য সেই ম্যাচে সেই সুবিধাটাকে তুলে আমাদের আমেরিকান মেড এই ম্যাচটা জিতে যায় আর হয়ে যায় নাম্বার 1 কন্টেন্ডার ফর ট্যাগ চ্যাম্পিয়নশিপস। তো এরপর হয়তো এদের মধ্যে কোনো একটা ম্যাচ হবে ফিউচারে, আর যেখানে ওয়ার্ল্ড রেডার্সেরও কোনো একটা ইনভলভমেন্ট ডাব্লিউডাব্লিউ অবশ্যই দেখাবে, কারণ এত সহজে তো ওয়ার্ল্ড রেডার্সদের ডাব্লিউডাব্লিউ ভুলে যেতে পারে না। যাই হোক, এরপর আমরা দেখতে পাই দ্য মেন ইভেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জে উসোকে। তো জে উসো ইট করতে করতে আসে রিংয়ে, এসে মিউজিক অফ হয়, আবার মিউজিক অন হয়, আবার ইট করে। তারপর লোগান পলকে নিয়ে কথা বলতে যাচ্ছিল জে উসো, কিন্তু যখনই সে লোগান পলকে নিয়ে কিছু বলতে যায় তখন অন্য কারো ইন্টারফিয়ারেন্স করা তো সেখানে আবশ্যক। তো আজকেও সেখানে চলে আসে দ্য রিং জেনারেল গুন্থার। তো গুন্থার এখানে আসে আর গুন্থার জে উসোকে বলে যে রাসেলমেনিয়ার পর এটা আমাদের প্রথম দেখা। আর তখন সবাই ইউ ট্যাপ আউট বলে আবার চিয়ার করতে থাকে, মানে চিয়ার করতে থাকে কি বলবো, মানে আর কি গুন্থারকে কিছুটা অপমান করতে থাকে। তো জেউসো বলে, মানে তখন জেউসো আর কি আগুনে ঘি ঢালার কাজটা করে। জেউসো বলে ঠিক এটা আমাদের প্রথম দেখা, যখন কিনা শেষবারের জন্য তুই আমার উপর ট্যাপ আউট করেছিলি, মানে আমার কাছে ট্যাপ আউট করে দিয়েছিলি। তো আরেকটা জিনিস আজকে ভালো লাগলো যে প্যাট ম্যাকাফি আর গান্থারের মধ্যে স্টোরি লাইন শেষ হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছিল এই কারণে, কারণ প্যাট ম্যাকাফি আবার কমেন্ট্রি টেবিলে ফিরে এসেছিল আর প্যাট ম্যাকাফি বলছিল যে গান্থারকে সে এখন রেসপেক্ট করে, আর তার মনে হয় গান্থারও এখন তাদেরকে রেসপেক্ট করে কিছুটা, মানে লাস্ট ম্যাচের পর তাদের মধ্যে। তো এই স্টোরিটা তো পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু গান্থার আজকে এটা জানিয়ে দেয় যে এই যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে জে উসো আর লোগান পলের ম্যাচ হবে, যেখানে লোগান পলকে তো আজও দেখা যায়নি সেইভাবে, আগের সপ্তাহে শুধু শেষ হওয়ার পর জে উসোকে মেরে পালিয়েছিল, ওইটুকুই লোগান পলের ইনভলভমেন্ট ছিল। তো বলে এই ম্যাচে জিতবে আর যেই চ্যাম্পিয়ন থাকবে না কেন তাকে নেক্সট ফেস করবে দ্য রিং জেনারেল গুন্থার। মানে এটা হতে চলেছে এক টাইপের গুন্থারের একটা রিম্যাচ। আর গুন্থার বলে যে আমি আশা করি তুই চ্যাম্পিয়ন হয়ে থাকবি, কারণ আমি এবার তোকে হারাতে চাই। কিন্তু যেহেতু জে উসো গান্থারকে অলরেডি একবার হারিয়ে দিয়েছে, তো জে উসোর কনফিডেন্স তো এখন আলাদাই লেভেলে আছে। জে উসো বলে ঠিক আছে, আমি তো এমনিও মানে ওই দিক থেকে লোগান পলকে হারাতেই চলেছি, আর তারপর তুইও আমার সামনে চলে আসিস, কিন্তু তুই আমার সামনে এলেও রেজাল্ট সেই একই হবে যেটা কিনা রাসেলমেনিয়ায় হয়েছিল, কারণ আমিই বেরাবো অ্যাজ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো এই বলে জে উসো ব্যাক স্টেজে চলে যায়, কিন্তু আমরা তার আগে একটা জিনিস দেখেছিলাম যে আমাদের সেথ রলিন্স ব্রন ব্রেকারের কানে কানে কিছু একটা বলেছিল, আর সেটাই বলেছিল যে জে উসোকে শেষ করে দে, আর সেটা ব্রন ব্রেকার করেও দেয়। কারণ আমরা ব্যাক স্টেজে দেখতে পাই ব্রন ব্রেকার জে উসোর উপর অ্যাটাক করে দিয়েছে, আর অ্যাটাক করে যখন ব্রন ব্রেকার আর পল হেমন সেখান থেকে চলে যায় তখন সেখানে স্যামি জাইন আর সিএম পাঙ্ক এসেছিল তাকে দেখতে আর কি।
তো জেউসের এখন নেক্সট অপোনেন্ট হচ্ছে লোগান পল, কিন্তু সে বাদে সবাই জেউসোকে বাজিয়ে চলেছে। তো দেখা যাক জেউস আর লোগান পলের ম্যাচে জেউসও মানে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করতে পারে কিনা, কারণ সেটা তো করতেই হবে, কারণ তার টার্গেট লিস্টে এখন অনেকজন আছে। ওই দিক থেকে গন্থার আছে, এদিক থেকে ব্রন ব্রিকার, সেথ রলিন্স এরাও ঢুকে গেছে। তো দেখা যাক জেউসের সাথে ভবিষ্যতে কি হয়। কিন্তু জেউসের সাথে ভবিষ্যতে যাই হোক না কেন, যার সাথে ভবিষ্যতে আর কিছু হবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না, সেটা হলো আমাদের ফিন ব্যালার। কারণ আজকে ফিন ব্যালার আর এজে স্টাইলসেরও একটা ম্যাচ ছিল, যেটা একটা দুর্দান্ত ম্যাচ অবশ্যই ছিল। আর ফিন ব্যালার আর এজে স্টাইলসের ম্যাচ হলে সেই ম্যাচটা বাজে কীভাবেই বা হতে পারে। কিন্তু এই ম্যাচটাকে বাজে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফিন ব্যালার এই ম্যাচে আবার হেরে গেছে। এবার দেখো, ফিন ব্যালারের ম্যাচ আর ফিন ব্যালারের ম্যাচে জাজমেন্টে ইন্টারফেয়ার করবে না তা তো হতে পারে না। আমরা দেখতে পাই এই ম্যাচেও জেডি ম্যাকডোনা, কাল্লিতো এরা সবাই ইন্টারফেয়ার করে, কিন্তু ইন্টারফেয়ারেন্সের কোনো লাভ হয় না। কারণ সেই ইন্টারফেয়ারেন্সের ফিন ব্যালার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এজে স্টাইলস সবাইকে ঠিকানা লাগিয়ে দেয়। লাস্টে আমরা দেখতে পাই সেই ইন্টারফেয়ারেন্সে এজে স্টাইলসকে সাহায্য করার জন্য পেনটাও সেখানে চলে এসেছিল। আর এজে স্টাইলসের তরফ থেকে আজকে আমরা স্টাইলস ক্ল্যাশও দেখেছিলাম, যেখান থেকে আমাদের ফিন ব্যালার কিক আউট করেছিল, কিন্তু লাস্টে যখন ফিনোমিনাল ফোরাম মেরে দেয় এজে স্টাইলস, তখন আর ফিন ব্যালার কিক আউট করতে পারে না, আর ফিন ব্যালার এই ম্যাচটা হেরে যায়। এবার এক হতে পারে ফিন ব্যালার এই ম্যাচটা ইচ্ছা করে হেরেছে, কারণ সে কোনোভাবেই ডমিনিককে সাহায্য করতে চায় না। ডমিনিকের যে আর কি পথের বাধাগুলো সেগুলো নিজে থেকে দূর করতে চায় না, কারণ সে ভবিষ্যতে হয়তো নিজেই ডমিনিকের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে চলেছে। কিন্তু যাই হোক না কেন, এজে স্টাইলসের জন্য ভালো লাগছে যে অনেকদিন পর এজে স্টাইলস একটা ম্যাচ জিতেছে, আর এই সেই পুরনো এজে স্টাইলস যাকে কিনা আমরা সবাই ভালোবাসতাম। কিন্তু ফিন ব্যালারের জন্য ততটাই খারাপ লাগছে, কারণ ফিন ব্যালার আবার একটা ম্যাচ হেরে গেছে। এবার দেখা যাক দেখা যাক দেখা যাক, দেখে তো মনে হচ্ছে এই ম্যাচটা হেরে গেল। ফিন ব্যালারের জন্য কিছু না কিছু তো ডাব্লিউডাব্লিউ ভেবে রেখেইছে, আর এরপরেও যদি ফিন ব্যালারের কিছু না হয় তাহলে আর সত্যি ফিন ব্যালারের কিছু হবে বলেও ডাব্লিউডাব্লিউতে মনে হয় না। কিন্তু আজকে রয়ের সব থেকে বোরিং পার্ট যেটা ছিল সেটা ছিল আজকে রয়ের মেন ইভেন্ট, কারণ মেন ইভেন্টের নামে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই ওমেন্সদের। এবার ওমেন্সদের ম্যাচ বলে এটা খারাপ ম্যাচ একদমই তা না, কিন্তু এই ম্যাচটা কী জন্য ছিল, মানে এই ম্যাচে সেরকম কোনো স্টোরি হয়তো নেই। হ্যাঁ, এই ম্যাচে আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন ইও স্কাই আর রিয়া রিপ্লি টিম বানিয়ে দিয়েছিল ডাব্লিউডাব্লিউ, আর তাদের এগেনস্টে রক্সেন পেরেস আর জিউলিয়া ছিল। এবার এই ম্যাচে আর কি বলবো, এই ম্যাচে এটাই দেখাচ্ছিল যে আমাদের রিয়া রিপ্লি আর ইও স্কাই এরা কি কো এক্সিস্ট করতে পারবে, আর তারা পেরেছে, কারণ তারা রক্সেন পেরেস আর জিউলিয়াকে হারিয়ে দিয়েছে। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই রিয়া রিপ্লির নজর সেই চ্যাম্পিয়নশিপটার দিকেই ছিল, আর দেখে এটা ভালো মতোই বোঝা যাচ্ছে যে রিয়া রিপ্লি এরপর ইও স্কাইকে চ্যালেঞ্জ করতে চলেছে ফর ডাব্লিউডাব্লিউ ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো এইটা ছিল আজকে রয়ের মেইন ইভেন্ট, যেটা আমি বলবো না সেরকম কোনো স্টোরি প্রোগ্রেস হয়েছে, কিন্তু ওমেন সুপারস্টারদের বড় দেখানোর জন্য আপাতত তাদেরকে মেন ইভেন্টে রাখা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো ওমেন সুপারস্টারকে সত্যি সুপারস্টার বলে মনে হয় সে হলো বেকি লিঞ্চ। আর বেকি লিঞ্চকেও আজকে আমরা রতে দেখেছিলাম, যেখানে বেকি লিঞ্চ আজকে এসে বলছিল যে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বেকি লিঞ্চ এই যে আগের বছর ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেছিলো অনেক দিনের জন্য, এটা শুধুমাত্র গেছিলো ফ্যান্সদের জন্য, কারণ ফ্যান্সরা চেয়েছিল যাতে বেকি লিঞ্চ ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাক আর অন্য কেউ অপরচুনিটি পাক। তো বেকি লিঞ্চ সেই কারণেই বেরিয়ে গেছিলো, আর সবার সমস্যা তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে কিনা বেকি লিঞ্চ সব কিছু জিততে শুরু করেছে। মানে অনেকটা এখানে জন সিনার মতোই কথা বলছিল বেকি লিঞ্চ, মানে ফ্যান্সরা তার এগেনস্টে আছে সেই কারণে সে ফ্যান্সদের এগেনস্টে। আর কথাটা সত্যি, কারণ সত্যি কথা হজম করতে সবাই পারে না, অনেকেরই গায়ে লাগে। যাই হোক, তো বেকি লিঞ্চ আজকে এসেছিল বেসিক্যালি এই প্রোমোটাই কাট করতে। আজকে আমরা বেকি লিঞ্চের আশেপাশে কোথাও লাইরা ভ্যালকাইরিয়াকে দেখতে পাইনি, কিন্তু তার টার্গেটে এখনও লাইরা ভ্যালকাইরিয়া আছে, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। আর সামনে মানি ইন দ্য ব্যাংকও আসতে চলেছে, তো দেখা যাক বেকি লিঞ্চকে ডাব্লিউডাব্লিউ কোথায় নিয়ে যেতে চলেছে। আর এমনি ওমেন সুপারস্টারদের যেইভাবে ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে হাইপ করছে দেখে মনে হচ্ছে এই বছরে এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্টও হতে পারে, সেটারও একটা বিশাল বড় সম্ভাবনা আছে। কিন্তু আপাতত সামনে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট আর তারপর মানি ইন দ্য ব্যাংক, ডাব্লিউডাব্লিউ সেখানেই ফোকাস করা উচিত। আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টের কথা যখন হচ্ছে তখন একটা ম্যাচ যেটা এখন অফিসিয়াল হয়নি কিন্তু স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হতে পারে, সেটা হচ্ছে আমাদের জন সিনা ভার্সেস R-Truth ম্যাচ। কারণ যা চলছে তার থেকে রিউমার এটাই আসছে যে জন সিনা হয়তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টে R-Truthকে ফেস করতে পারে। এবার এই ম্যাচটা নিয়ে আনন্দ পাওয়া উচিত না দুঃখ পাওয়া উচিত সত্যি জানা নেই, মিক্স ফিলিং আছে। কিন্তু ঠিক আছে, ম্যাচটা একটা ফান ম্যাচ হবে, আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য জন সিনাকে দেখা যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু যেই ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে সেটা হলো স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে একদিকে থাকবে সেথ রলিন্স আর ব্রন ব্রেকার, আর একদিকে থাকবে CM পাঙ্ক আর স্যামি জেন। তো এটা সেই ট্যাগ টিম ম্যাচটা যেটা আমরা অনেকদিন ধরে রিউমার শুনছিলাম, কিন্তু রোমান রিংসের জায়গায় এখানে স্যামি জেন এসেছে। এবার আমাদের রোমান রিংস বড় সড়ো লোক, সে দেখা যাক কবে আসে। কিন্তু আপাতত আজকের এটুকুই ছিল। এবার মোটামুটি ছিল, আজকে বলবো না খুব একটা হাইফাই ছিল, কিন্তু তবু যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও।
আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বাকি ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। টাটা।